তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখন কিন্তু তোমার আশেপাশে অনেক আইভিএফ সেন্টার কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে নর্মাল প্রেগনেন্সি সম্ভব নয় সেক্ষেত্রে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে প্রেগনেন্ট হওয়া সম্ভব। তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশন কি? দেখো, ফার্টিলাইজেশন নর্মালি ন্যাচারাল ফার্টিলাইজেশন কোথায় হয়? অ্যাম্পুলাতে হয়, দ্যাট ইজ এ পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব। ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফার্টিলাইজেশন হবে বাট ইনভিট্রো। ইনভিট্রো মানে হচ্ছে বডির বাইরে, এবং সেখানে ফার্টিলাইজেশনটা হয় টেস্ট টিউবের মধ্যে, অর্থাৎ ইনসাইড দ্য টেস্ট টিউব ওভাম বা উসাইট এবং স্পার্মের মিটিংটা হয়। এই জন্য দেখবে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে যে বেবিটা তৈরি হয় তাকে কিন্তু টেস্ট টিউব বেবিও বলা হয়। কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন যতটা সহজ ভাবছি ততটা সহজ কিন্তু হয় না। ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তাহলে জানবো ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে কিভাবে প্রেগনেন্সি আসে। তাহলে আইভিএফ এর জন্য আমাদের মেইন যেটা লাগবে একটা হলো স্পার্ম এবং ওসাইট। স্পার্ম তো আমরা ইজিলি কালেক্ট করতে পারবো, যে কাপল আসবে সেই কাপলের যে হাজব্যান্ড রয়েছে তার থেকে ইজাকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু স্পার্মটা কালেক্ট করে নিই। ডিফিকাল্টি হচ্ছে ওভামটা কালেক্ট করে, কারণ ওভামটা বা উসাইটটা কালেক্ট করতে হলে আমাদের একটা প্রসিডিওর করতে হবে। তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে প্রাইমোডিয়াল ফলিকেল থেকে প্রাইমারি ফলিকেল, সেখান থেকে সেকেন্ডারি ফলিকেল এবং সেখান থেকে ম্যাচিওর ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয়, এবং গ্রাফিয়ান ফলিকেল থেকে প্রত্যেক মাসে একটা করে উসাইট রিলিজ হয়, এবং এই উসাইটটা তাহলে আমাকে কালেক্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা করে উসাইট কালেক্ট করলে তার প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি, নাকি যদি আমি অনেকগুলো উসাইট কালেক্ট করি সেখান থেকে প্রেগনেন্সির চান্স বেশি? ডেফিনেটলি আমাকে অনেকগুলো উসাইট কালেক্ট করতে হবে। তাহলে আমাকে অনেকগুলো গ্রাফিয়ান ফলিকলকে ম্যাচিওর হতে হবে। নর্মাল কন্ডিশনে এফএসএইচ কি করে? প্রাইমোডিয়াল ফলিকেল থেকে গ্রাফিয়ান ফলিকলে ম্যাচিওরে হেল্প করে। এই জন্য যেসব পেশেন্টদের আইভিএফ করা হয় সেই সব ফিমেলকে কি করা হয়, সবার প্রথমে যখনই আসে হসপিটালে তাদেরকে এফএসএইচ ইঞ্জেকশনটা দেওয়া হয়। তাহলে মোর এফএসএইচ মানে কি হবে? মোর স্টিমুলেশন অফ প্রাইমোডিয়াল ফলিকল। তাহলে কি হবে? মোর ফরমেশন অফ গ্রাফিয়ান ফলিকল। এখন কিন্তু অনেকগুলো ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে। সেটা সংখ্যায় কত হয়? 5 থেকে 15টা পর্যন্ত। তাহলে কি হবে? 5 থেকে 15টা গ্রাফিয়ান ফলিকলের মধ্যে ওসাইট রয়েছে। এরপরে যেটা করা হয়, যখন এটা ম্যাচিওর হয়ে যায়, ম্যাচিওর হওয়ার পরে সেখানে কি করা হয়? ইনজেকশন, এইচসিজি ইনজেকশন দেওয়া হয়। অর্থাৎ এইচসিজি যদি আমরা ইনজেকশন দিই তাহলে এই যে ফলিকলগুলো তৈরি হয়েছিল ফলিকলগুলো রাপচারে ট্রিগারিং করবে বা খুব ইজিলি রাপচার হবে। রাপচার হয়ে গেলে উসাইট রিলিজ হবে, দেন উসাইটটা আমরা কালেক্ট করে নেব। তাহলে এই হলো মেন মেকানিজম। তাহলে এইবারে যদি উসাইটটা আমরা কালেক্ট করে নিই, এরপরে অনেকগুলো উসাইট একসাথে কালেক্ট করলাম এবং উসাইট এবং স্পার্মকে আমরা কি করলাম? টেস্ট টিউবের মধ্যে মিট করলাম। এরপরে কি তৈরি হবে? আমার এমব্রায় তৈরি হবে। নাও এরপরে যে এমব্রায় তৈরি হলো ওই এমব্রায়টা এরপরে ইউটেরাইনের যে এন্ডোমেট্রিয়াম রয়েছে সেখানে ইমপ্লান্ট করা হবে, এবং এইভাবেই প্রেগনেন্সি আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এমব্রায়োটা আমরা তৈরি করলাম এই এমব্রায়োটা কি আমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারি? হ্যাঁ, এক্সট্রা এমব্রায়োটা আমরা কিন্তু প্রিজার্ভ করে রেখে দিতে পারি ইন লিকুইড নাইট্রোজেন, যার টেম্পারেচার থাকে -190°C। সেটা কতদিন প্রিজার্ভ হয়ে থাকে? আপ টু 5 to 10 ইয়ার্স। অর্থাৎ ওই ফিমেল যদি 5 to 10 ইয়ার্স পরে আবার প্রেগনেন্ট হতে চায় তাহলে কি করব? আর কিন্তু স্পার্মের দরকার পড়ে না। সেক্ষেত্রে ওই যে এমব্রায়োটা প্রিজার্ভ করে রেখেছিলাম সেই এমব্রায়োটা নিয়ে আবার ইমপ্লান্ট করা হয় ইউটেরাসের মধ্যে, এবং ফিমেলটা আবার প্রেগনেন্ট হতে পারে। এটা গেল ফান্ডা। এবং আইভিএফ যদি বলা হয়, ফার্স্ট আইভিএফ বেবি তোমরা অলরেডি জেনেছো, লুইস ব্রাউন কত সালে জন্মেছিলেন? উনি 1978। অর্থাৎ এখন ওনার বয়স কিন্তু 46 ইয়ার্স ওল্ড। আর যদি ওয়ার্ল্ডের সেকেন্ড আইভিএফ বেবি বা ইন্ডিয়ার ফার্স্ট আইভিএফ বেবি, তার নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল, বা তোমরা দুর্গা নামেই তাকে জানো, এবং এটা কে করেছিলেন? ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এরপরে আমরা জানবো ওই যে ইনজেকশন এফএসএইচ এর মাধ্যমে আমরা কি করেছিলাম? ওভারিটাকে স্টিমুলেট করেছিলাম। এটাকে কি বলা হয়? কন্ট্রোল ওভারিয়ান হাইপার স্টিমুলেশন। কিন্তু এখন যদি এফএসএইচ এর ইনজেকশনের অ্যামাউন্টটা বেড়ে যায় বা যে ওভারিটাকে স্টিমুলেট করলাম তা ওই ওভারিটা হাইপার স্টিমুলেটেড হয়ে যায়, তখন কিন্তু একটা সিনড্রোম হয় বা ডিজিজ হয়, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। ওই ডিজিজটাকে কি বলা হয় বা সিনড্রোমটাকে বলা হয় ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। তাহলে নর্মালি আমি কি বলেছিলাম? এফএসএইচ ইনজেকশনের মাধ্যমে আমাদের টার্গেট থাকে 5 থেকে 15টা গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হওয়া। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এক একটা গ্রাফিয়ান ফলিকল থেকে 150 to 200 পিক্টোগ্রাম এস্ট্রাডায়াল রিলিজ হয়। তাহলে 15টা যদি গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হয় তাহলে 15 × 200 মানে 3000 এস্ট্রাডিওল ইজ রিলিজ। অর্থাৎ
20-র বেশি যদি গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হয় তাহলে ডেফিনেটলি কি হবে, যে এস্ট্রাডিওল রিলিজ হবে সেটা অনেক বেশি রিলিজ হবে, এবং 3500 পিক্টোগ্রাম এস্ট্রাডিওলের বেশি যদি এস্ট্রাডিওল রিলিজ হয়, দ্যাট কজেস ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। তাহলে এই সিনড্রোম নিয়ে এত ভয়ের কারণ কি? এটাতে কি এমন হবে যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? অর্থাৎ এসেছিল আইভিএফ করাতে, কিন্তু পেশেন্ট মারা গেল। এই যখনই এস্ট্রাডিওলের অ্যামাউন্টটা বেড়ে যাবে, ইট ইনক্রিজ দ্য VEGF মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ইট অলসো ইনক্রিজ দ্য রেনিন অ্যান্ড প্রোনেনিন, অ্যান্ড ইট অলসো ইনক্রিজ এনজিওটেনসিন। তাহলে এই যে প্রোডাকশন, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলোর অ্যামাউন্টটা বেড়ে গেল, ইট কজেস ভাস্কুলার পারমিবিলিটি। অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, ব্লাড ভেসেলের কী রয়েছে, একটা পারমিবিলিটি রয়েছে। ব্লাডের মধ্যে যে সাবস্টেন্সগুলো রয়েছে, সব সাবস্টেন্স তো বাইরে বের হতে পারে না। এখন যখনই পারমিবিলিটি বেড়ে যাবে তখন কি হবে, যে ব্লাডের কম্পোনেন্ট রয়েছে সেগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে, এবং সেলগুলো তো বেরোতে পারে না, যে প্লাজমাটা রয়েছে, যে ফ্লুইডটা ভেসেলের মধ্যে রয়েছে, সেই ভেসেল থেকে ফ্লুইডটা এরপরে বেরিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ভাস্কুলার পারমিবিলিটি। এখন তাহলে ফ্লুইডটা কোন এরিয়াতে বেরোতে পারে? ফ্লুইডটা যদি লাংসে বেরোয় তাহলে সেখানে কি হবে, ইট কজেস প্লুরাল ইফিসেন। যদি হার্টে হয়, ইট কজেস পেরিকার্ডিয়াল ইফিসেন। এবং যদি অ্যাবডোমেনের যে থার্ড স্পেস রয়েছে সেখানে যদি ফ্লুইডটা চলে আসে, সেটাকে কি করবে, ইট কজেস অ্যাসাইটিস। এবং আদার যে আমার সাবকিউটেনিয়াস টিস্যু রয়েছে সেই স্পেসে যদি চলে আসে তাহলে ইট কজেস ইডিমা, এবং ইডিমা পড়ানোর ক্ষেত্রে আমি বলেছিলাম। এরপরে আমরা জানবো ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের কী কী চেঞ্জেস হতে পারে ডিউ টু দ্য ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। ইট কজেস হিমো কনসেন্ট্রেশন, PCV 45-এর থেকে বেড়ে যাবে, এবং যখনই PCV বেড়ে যাবে, ইট ইনক্রিজ দ্য থ্রম্বো এম্বোলিক ইভেন্ট। থ্রম্বো এম্বোলিক মানে যে এম্বোলাইগুলো হবে, এম্বোলাই তৈরি হবে। এবারে এম্বোলাই যখনই তৈরি হবে, ব্রেন বা বিভিন্ন অর্গানে কী রয়েছে, ছোটো ছোটো ব্লাড ভেসেল রয়েছে, ওই ব্লাড ভেসেল দিয়ে যখন পাস করতে যাবে সেটা আর পাস করতে পারবে না, তার মানে বেসিক্যালি স্ট্রোক হবে। তাহলে ব্রেনের যদি এম্বোলাই হয়, ব্রেনের স্ট্রোক হবে, রেনাল এম্বোলাই হতে পারে, কার্ডিয়াক এম্বোলাই হতে পারে, এবং দিস এম্বোলাই ক্যান কজ ডেথ। এরপরে জানবো যে ওভারিটাকে তো আমরা হাইপার স্টিমুলেট করেছিলাম, তাহলে ওভারিতে যখন হাইপার স্টিমুলেট করবো, ওভারির মধ্যে কি অনেকগুলো ফলিকেল তৈরি হয়েছিল, তাহলে ওভারির সাইজটা বেড়ে যাবে। ওভারির সাইজ যদি বাড়ে, ওভারির টর্শন হতে পারে, ওভারির রাপচার হতে পারে, রাপচার হয়ে গেলে হেমারেজ হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের ডেথ হতে পারে। এবার তাহলে ট্রিটমেন্ট কী? তাহলে ট্রিটমেন্ট হচ্ছে যখনই আইভিএফ করাতে আসবে, আমরা যখনই FSH ইঞ্জেকশনের মাধ্যমে ওভারিটাকে হাইপার স্টিমুলেট করবো, দেন ডেফিনেটলি আমাকে পেশেন্টের ভাইটাল এক্সামিনেশনগুলো অবশ্যই চেক করতে হবে। আমাকে ইউরিন আউটপুট মেজারমেন্ট রাখতে হবে, যে কোনো ভাস্কুলার পারমিবিলিটির কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। তার সাথে CBC, ইলেকট্রোলাইট বা লিভার ফাংশন টেস্ট করতে হবে। থ্রম্বো প্রোফাইলেক্সিসটা মাথায় রাখতে হবে, এবং ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, এবং এক্সেস যে ফ্লুইডগুলো রয়েছে সেই ফ্লুইডটা রিমুভ করে দিতে হবে। ট্রিটমেন্ট পার্টটা মনে রাখার দরকার নেই, অ্যাটলিস্ট আইভিএফের বেসিকটা জেনে নাও, এবং ওভারিয়ান হাইপার স্টিমুলেশন কী হয় সেটা জানো। এরপর হচ্ছে USGর মাধ্যমে কি ওভারিয়ান হাইপার স্টিমুলেশনের কোনো ক্লাসিফিকেশন আছে, বা USGর মাধ্যমে জানা যেতে পারে? হ্যাঁ, ওভারিয়ান হাইপার স্টিমুলেশনকে 3 ভাগে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে ওভারির সাইজটা লেস দেন 8 সেন্টিমিটার থাকে, মডারেটের ক্ষেত্রে থাকে 8 to 12 সেন্টিমিটার, এবং সিভিয়ারের ক্ষেত্রে থাকে মোর দেন 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানলাম ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং তার কমপ্লিকেশন সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।